এইখানে আপনাদের সামনে রাখবো যে এসআইআর ইস্যুতে অনুরাগ ঠাকুরের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভায় ভুতুরে ভোটারের অভিযোগ তুলছেন অনুরাগ ঠাকুর, বিজেপি সাংসদ। একেবারে বিধানসভা ধরে ধরে, বুথ ধরে ধরে কোথায় কিভাবে কতটা ভোটার বৃদ্ধি হয়েছে এবং এই ভোটার সংখ্যা বৃদ্ধির মধ্যে কিভাবে সেটা আপাতভাবে সেটা সন্দেহজনক বলে মনে হয়েছে তথ্য পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনুরাগ ঠাকুর। প্রশ্ন করছেন, এই ভুতুরে ভোটারের ভোটেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন? কি বলেছেন বিজেপি সাংসদ, দেখুন। डायमंड हार्बर में मल्टीपल रिलीजन के एक ही घर नंबर 0011 पे बूथ नंबर 103 पे फाल्टा असेंबली में डायमंड हार्बर जो लोकसभा है वहाँ पे रजिस्टर हुए। अगले पे देखिए, फेक रिलेटिव की आप बात करते हैं। खुर्शीद आलम एक ही रहता है लेकिन इनका बाप बार बार बदल जाता है। अगर आप देखिए कहाँ पे डायमंड हार्बर में, अभिषेक जी जाइए कभी मिलके तो आइए और पता कीजिए क्या खुर्शीद आलम के पिताजी एक ही हैं कि अलग अलग बदल गए हैं और इनका नाम कैसे बार बार बदल गया है। मास वोटर एडिशन की बात करूं, 301/1724 में से 301 बूथ में डायमंड हार्बर में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में और सारे टीएमसी ने जीते हैं। वे बल्क एडिशन है भाई। फाल्टा में 17, डायमंड हार्बर में 35, बिष्णुपुर में 92, महेशताला में 89, बजबज में 32। अभिषेक बनर्जी जी कहाँ हो आप? देखिए क्या हो रहा डायमंड हार्बर में, चेक करिए। वहाँ पे सरकार भी आपकी है, बीएलओ भी आपके हैं, बीएलए भी आपके हैं। तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? और ममता बनर्जी जी से मैं सवाल पूछना चाहता हूं भाई, आप 2005 में लोकसभा में, मुझे आज भी याद है, स्पीकर की चेयर के पास जाके फेंक दिए थे उन्होंने कागज जोर से और कहा था बांग्लादेशी घुसपैठियों को वोट बैंक बन रहा है और ये लिस्ट में उनके नाम है, आप लोग रोकने का काम नहीं करते हैं। तो ममता बनर्जी जी आज अगर सफाई होने का काम होता है तो फर्जी घुसपैठिए जो वोट बैंक है उसकी सफाई अभियान पे आप रोक क्यों लगवाना चाहते हो? क्या तब आप दिखावा करते थे और आज घुसपैठिए वोट बैंक को बचाने के लिए ममता बनर्जी जी घड़ियाली आंसू बहा रही हैं? সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন। এই এসআইআর নিয়ে যখন নিজেদের অবস্থান তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে, তখন গতকালকের পর আজও ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 2024-এর ত্রুটিপূর্ণ ভোটার লিস্টের ভিত্তিতেই নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনই অনিয়ম এবং ভোটার লিস্টের ত্রুটির কথা বলেছে। স্বচ্ছ এসআইআর চাইলে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত। কেন্দ্র কমিশনের বক্তব্যের সঙ্গে একমত হলে এটাই প্রথম পদক্ষেপ হওয়া উচিত বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন ভুতুরে ভোটারের প্রসঙ্গ তুলে অনুরাগ ঠাকুর তিনি নিশানা করছেন, তার উত্তরে কুণাল ঘোষ কি বলছেন দেখুন। কোথাও ভোট বাড়া সেটা তো অন্যায় হতে পারে না, তাহলে তো প্রধানমন্ত্রীর কেন্দ্র নিয়েও অনুবীক্ষণ যন্ত্রের তলায় বিশ্লেষণ প্রয়োজন, মহারাষ্ট্রেও বিশ্লেষণ প্রয়োজন, দিল্লিতেও বিশ্লেষণ প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লক্ষ ভোটে জিতেছেন, তার ধাক্কা এখনও বিজেপি সহ্য করতে পারছে না। অনুরাগ ঠাকুর তিনি প্রথমে বলুন, এই যে লোকসভা নির্বাচনটা গেল এটা তো আপনাদের জাতীয় নির্বাচন কমিশনই করেছে, কেন্দ্রীয় বাহিনী করেছে। তো আপনাদের দল কটা বুথে রিপোল চেয়েছিল এইটা আপনি আগে বলুন, যে ওই বুথগুলোতে আপনার দল কি রিপোল চেয়েছিল, কোন অভিযোগ এনেছে? দেখুন, ওনার তো মামার বাড়ি নয় এটা, ভুয়ো ভোটে তাই যদি হয় তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে গোটা লোকসভাটাই ভেঙে দিক আগে। এই যে বলছেন সব ভোটার লিস্ট ভুয়ো, ভোটার লিস্ট ভুয়ো, তাহলে দেশের অমুক জায়গার ভোটার লিস্ট, ওখানে এসআইআর, ওখানে অমুক, তাহলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিসভা বসে আছে কেন? চলে যাক, ভেঙে দিক, নতুন করে ভোট হয়ে সরকার আসুক। 2024-এর লোকসভা নির্বাচনে 10,48,230টা ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন। জয়ের মার্জিন ছিল 7,10,930, যেটা 19-এর প্রায় দ্বিগুণ। আমার এইখানে প্রশ্ন থাকবে কেয়া ঘোষের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন ববি অভিজিৎ বিশ্বাস। আপনার অভিজিৎ দাস মার্জনা করবেন।
দর্শকরা একেবারে জানবেন যে ভোটের দিন রীতিমতন ধর্নায় বসে পড়েছিলেন তিনি। কাউন্টিং এর দিন একেবারে ছাপ্পা ভোট হয়েছে এই অভিযোগ তিনি তুলেছিলেন। এই প্রশ্ন তো কুণাল ঘোষ সঙ্গত কারণে তুলছেন। আজকে যে তালিকা তুলে ধরছেন অনুরাগ ঠাকুর, কটা বুথের ক্ষেত্রে রিপোল চেয়েছেন, এই অভিযোগ নিয়ে কবার গিয়েছেন আপনারা নির্বাচন কমিশনে? ইতিমধ্যে সেই মামলা চলছে শুভ্রজিৎ, আপনাকে জানিয়ে দিই, অভিজিৎ দা অর্থাৎ বগিদা এই মামলা তিনি করেছেন এবং সেই মামলা কিন্তু এখনো চলছে। প্রথম প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যদি এত হৃদয়ে ব্যাকুল হয়, উনি যদি সত্যি চান স্বচ্ছ ভোটার তালিকা হোক, আমরা তো সেটা চাইছি, তাহলে দৃষ্টান্ত স্থাপন করে উনি আগে পদত্যাগ করছেন না কেন? যদি মনে হয় ভুয়ো ভোটার নিয়ে এত বক্তব্য, লোকসভার আগে তো বিধানসভা ভোটটা হয়েছিল শুভ্রজিৎ 2021-এ, তাহলে বিধানসভাকে ডিসলভ করুন না। না, সেটা করা যাবে না, কারণ বিধানসভা তৃণমূল বলছি আমি, আমার খালি একটা নির্দিষ্ট আমার কথাটা শেষ করে নি, যে যদি 24-এর আগে তো 21-এর ভোটটা হয়েছে, যদি মনে হয় যে এই ভোটটা 21-এর ভোটটাও 24-এর ভোটটা যথাযথ হয়নি, তাহলে 21-এর বিধানসভাটাকে ডিসলভ করুন না। সেটা করা যাবে না, কারণ সেটা তৃণমূল কংগ্রেস যে কোনো ভাবেই হোক তারা জয় পেয়েছে। আসলে এই জিনিসটাই আমরা চাইছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তিনি সত্যি তিনি বলছেন যে আমি একদম মানে কি বলবো, ধর্ম কাঁটার মতন আমি সত্যবাদী, যুধিষ্ঠিরের মতন সত্য, তাহলে ওনার যে সন্দেহটা আজকে অনুরাগ ঠাকুর তুলেছেন, সেই সন্দেহটা নিরসন করার জন্য উনি বলে দিন ঠিক আছে পদত্যাগ করে আবার পুনর্নির্বাচন হবে। উনি তো এত জনপ্রিয় নেতা, বাংলার যুবরাজ, সেইটা না করে উনি এদিক সেদিক ওদিক এদিকের উত্তর দিচ্ছেন। আমরা খালি একটা কথা জানতে চাইছি যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার রোজ আপনারা দেখাচ্ছেন, গতকালও আমরা দেখেছি মেদিনীপুর থেকে 70টা ভুয়ো ভোটার, আজকে কোথায় বাংলাদেশি ভোটার ধরা পড়েছে, গতকাল কোথায় দেখছি একই নামের একজনের নাম, তার নাম বাবার নাম KKR। ভাবতে পারছেন কি অবস্থা? আজকে আমরা কি দেখলাম গোপালনগরে, সেখানে মার মেয়ের বয়সের ফারাক মাত্র 6 বছর। এটা কি ছেলে খেলা হচ্ছে? এই ছেলে খেলা বন্ধ হওয়ার কারণেই তো আমরা সবই বুঝলাম, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তরটা এখনো পর্যন্ত পেলাম না। আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। সমীর দা, আমার উল্টো দিক থেকে এই প্রশ্নটা থাকবে। বেশ, আমার সমীরদার কাছে উল্টো দিক থেকে এই প্রশ্নটাই থাকবে যে 2,59,779টা যদি বা সন্দেহজনক ভোটার একটা লোকসভায় হয়ে থাকে, যার মধ্যে প্রায় 1.5 লাখের মতন হচ্ছে ভুয়ো ঠিকানায় ভোটার রয়েছে, আমি বলছি তাহলে এইখানেই তো বিজেপি প্রশ্ন তুলছে, এটাই কি তাহলে ডায়মন্ড হারবার মডেল? এবার আপনি ডায়মন্ড হারবারের মডেল নিয়ে অনুরাগ ঠাকুর যা বলছে, অনুরাগ ঠাকুর মানে চিফ ইলেকশন কমিশনের কেউ এজেন্ট কিনা আমি জানি না, উনি একজন এমপি, আমি এটুকু মনে করি। তিনি বলেছিলেন গুলি মারো সালাতে, আবার একটু বলে বিজেপিকে রেখা পাত্র বসিরহাটের প্রার্থী বিজেপি, তিনি যাকে অভিযোগ করেছিলেন রিটার্নিং অফিসার এবং ভোট কারচুপির বিরুদ্ধে, হাইকোর্ট কি অর্ডার দিয়েছে দেখেনি, হাইকোর্ট পরিষ্কার কাগজ করে দিয়েছে। স্বাভাবিকভাবে রেখা পাত্র যখন এটা করলো তখন বললেন না, স্বাভাবিক শুনুন ম্যাডাম, যেভাবে ফোন দিয়েছে বাংলার ভোটারদেরকে আপনারা বাতিল করার চেষ্টা করছেন, আপনারা রোহিঙ্গা ঠিক করে দেবেন, রোহিঙ্গা ঠিক করে জাতিপুঞ্জে পরিষ্কার রেকর্ড দেওয়া আছে যে এতটা। আমি দুজনকে থামালাম, সৈকত গিরির কাছে আসবো। সৈকত, আপনারা রোহিঙ্গা তত্ত্ব তৈরি করছেন, আমি দুজনকে থামালাম, দুজনকে মাল্টি পার্টি ডেমোক্রেসি, প্রত্যেক দলের সমানভাবে বলার অধিকার রয়েছে। হ্যাঁ, করে কতদিন বাংলার মানুষকে বোকা বানানো হবে ডায়মন্ড হারবার মডেলের নামে? আরে কেয়াদি কি হচ্ছে? না না না, তুমি একটা টানা বলেছো, কেয়াদি বলতে দাও, লোকসভা তো বলতে দেবে না, এখানে তুমি তো বলতে দেবে না, এইভাবে সৈকত দিয়ে আমি জানি সেখানে তো কেয়াদি, আরে কেয়াদি এটা হচ্ছে নাকি? এটা তোমার বেকার যুক্তির অভাব থাকলে চিৎকার হয়, আরে এক সেকেন্ড কেয়াদি চক্রবর্তী কি যাকে দাঁড় করানোর পার্টি সেটাই ভয় পেয়ে গেছে। অভিষেক কল্যাণবাবু ভালো আছে? বেশ বেশ বেশ, আমি এইখানে ভুতুরে ভোটারের প্রসঙ্গ যখন আসছে, আমি এর সঙ্গে সাপ্লিমেন্ট করে দিই আরেকটা ঘটনা। সেটা হচ্ছে এই ভুতুরে ভোটার নিয়ে আপনাদের মনে থাকবে যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে একেবারে তথ্য তুলে ধরে বলেছিলেন যে ভিন রাজ্যের ভোটার কিভাবে এই রাজ্যে কার্যত নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এইখানে আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো, যেটা ব্যারাকপুরের ছবি, উদ্বেগজনক ছবিও বটে। 2 নম্বর ব্লকের তৃণমূলের দখলে রয়েছে পঞ্চায়েত, সেখানে ভুতুরে ভোটার। অভিযোগ হচ্ছে খোদ তৃণমূল সদস্যের বাড়িতেই আছেন এমন ভুতুরে ভোটার। বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের, এইটা হচ্ছে 227 নম্বর বুথ, এইখানে এই ছবি ধরা পড়েছে। বিজেপির তরফে যেটা অভিযোগ যে তৃণমূল সদস্য, পঞ্চায়েতের সদস্য পরেশচন্দ্র শীলের পুত্রবধূর নামে 2টি ভোটার কার্ড রয়েছে, এপিক নম্বর আলাদা। এক জায়গায় নাম রয়েছে শতাব্দী শীল, আর এক জায়গায় নাম রয়েছে শতাব্দী বিশ্বাস শীল।
নির্বাচন কমিশনের এই দপ্তরে যাও আর বিএলওর কাছে যাও, আমার কিছু বলার নেই, যা বলার ওরা বলুক, করুক, ওরা ভুতুরে ভোটার হলে ওরা কেটে দিক, ওরা ওসব আমি জানি না, ও যারা বলেছে তাদেরকে জানুন, আমার 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 কিছু বলার নেই। না, এইখানে আমি প্রদীপদার কাছে আসবো যে এই ভুতুরে ভোটার মুক্ত করা এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করার আদৌ কতটা সদিচ্ছা রাজনৈতিক দলগুলোর মধ্যে শাসক দলের বিরুদ্ধে যেটা ভুরি ভুরি অভিযোগ আসছে, কতটা বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে? দেখুন, প্রথমেই একটা বলি যে আমরা এগোতে চাই, পিছোতে নয়। ফলে এসআইআর এর নোটিফিকেশনটা কবে বেরিয়েছে? আচ্ছা, একটা কথা আমি সাপ্লিমেন্ট করে দিই, যার বক্তব্য আপনারা শুনলেন, পরেশচন্দ্র শীল। আমরা কয়েকদিন আগে দেখিয়েছিলাম এই ভুতুরে ভোটার নিয়ে তিনিই কিন্তু সব থেকে বেশি সরব হয়েছিলেন। আজকে তার বাড়িতে দেখা যাচ্ছে এরকম নিজের পুত্রবধূর নামে দুটি এপিক কার্ড। হ্যাঁ প্লিজ। আমি বলছি যে এসআইআর এর নোটিফিকেশন যবে বেরিয়েছে তার আগে যদি আমি এখন বলি যে এই নির্বাচনে এ জিতেছে, তারও আগের নির্বাচন সবই ডিজলভ হোক, এগুলো তো কাজের কথা না। কাজের কথা হচ্ছে সামনের নির্বাচনগুলো যাতে পরিচ্ছন্ন ভোটার লিস্টে আমরা করতে পারি, সেইখানে সেই দিকে ইলেকশন কমিশনকে সহায়তা করাটা রাজনৈতিক দলগুলোর কর্ম। সেখানে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে আগের নির্বাচন, তার আগের নির্বাচনে কি হয়েছে, এই রাজনীতি ইলেকশন কমিশনের সাংবিধানিক যে একটা বডি, তার যে সদিচ্ছা, সেই সদিচ্ছা যেটার এই রাজনৈতিক দল, এখানকার শাসক দলেরও সদিচ্ছা ছিল, সেটা বাস্তবে রূপায়িত করার জন্য ইলেকশন কমিশনকে সহায়তা করা দরকার। এখানে কে 2024-এ কত সালে কত ভোটে জিতেছে, 2021-এ কত ভোটে জিতেছে, পিছিয়ে যেতে যেতে আমরা এগোতে পারবো না। আমরা এগোতে চাই, স্বচ্ছ ভোটার লিস্ট চাই, এবং তার জন্য এসআইআর হোক বা যেভাবেই হোক, সামারি রিভিশন হোক বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হোক, প্রত্যেকটি রাজনৈতিক দলের সদিচ্ছা থাকা উচিত ইলেকশন কমিশনকে এই কাজে সহায়তা করা। সেটা না করে যদি আপনি বলেন যে এখন এটা, এই যে কেয়াদি বললো যে লোকসভা ইলেকশনের ফলাফল নিয়ে মামলা চলছে, তাহলে এখন মামলার পর মামলা হবে, এগোবে না কাজ। আমরা ভুতুরে ভোটার সরাতে চাইছি, আপনি ভুতুরে ভোটার সরাবেন কি করে এইটা আপনি বলে দিন না, একটা ব্লুপ্রিন্ট দিন যে এভাবে ভুতুরে ভোটার সরান, তাহলে তৃণমূল কংগ্রেসের বা অন্য বিরোধী দলের আপত্তি নেই। কি করতে হবে, ইলেকশন কমিশন কিভাবে করবে? আজকে যখন যে আধিকারিক ধরা পড়ছে যে সে এটা করেছে, এই কোনো গাফিলতি করেছে, তাকে শাস্তি বিধান করছে, সেটাতে আপত্তি। যদি ইলেকশন কমিশন বলে যে না ইন্টেন্সিভ রিভিউ আমরা করব, সেটাতে আপত্তি। এখন বলছে যে কি করতে হবে, তাহলে কি শুধু তৃণমূল কংগ্রেসের বা বিরোধী ভোটার এজেন্টরা তারা বাড়ি বাড়ি গিয়ে চেক করলেই হবে, আর কেউ যেতে হবে না? কি করতে হবে, এখন কি করতে হবে, এইটা লাখ টাকার প্রশ্ন। কিভাবে করতে হবে সমান গুরুত্বপূর্ণ। এটাই মূল কথা হচ্ছে যে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করা। গতকাল চেয়েছিলেন সিবিআই, 24 ঘন্টার মধ্যে সেটাই বদলে গেল সিআইডি তদন্তের দাবিতে। এখন তিনি বলছেন যে সিবিআই নয়, সিআইডি চায়। কোচবিহারে যে যুব তৃণমূল নেতাকে প্রকাশ্য দিবালোকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি করে খুন করা হয়েছিল, সেই ঘটনায় গতকাল সিবিআই চেয়েছিলেন, সম্পূর্ণ প্রশাসনে অনাস্থা প্রকাশ করেছিলেন। আর আজকে তিনি বলছেন রাজ্য প্রশাসনে সম্পূর্ণ আস্থা রয়েছে, আমি সিআইডি তদন্ত চাইছি। কোচবিহারে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় আজকে কি বললেন নিহত যুব তৃণমূল নেতার মা, যিনি নিজেও তৃণমূল নেত্রী, আজকে কি বললেন, গতকাল কি বলেছিলেন? শুধু আমার একটাই কথা, যে রাজ্য পুলিশের উপর আমার ভরসা আছে, আমি সিআইডি তদন্ত চাই, এইটুকুই। আর হ্যাঁ, আমি তাই বলছি। তদন্ত চলছে, চলুক, তদন্তের মতো তদন্ত চলুক, সাইড দেন একটু, আমি যাবো। তদন্ত আমার রাজ্য পুলিশ যেভাবে করবে করুক। একটা কথা, আগামীকাল আপনি সিবিআই বলেছেন, সেটা আমার মানসিক অবস্থা ভালো নয়। আমি দলের লোক, আমি দলের চাপটা লোক, আমি ভয় পাবো। আমি আমার মানসিকতা ভালো ছিল না। আজকে 3 দিন হয়ে গেল আমার ছেলে ডোডেহাটে দিবালোকে দুষ্কৃতিকারীরা গুলি করে তাকে মৃত্যুর মুখে তুলে দিল, কিন্তু আজ অবধি কোনো আসামিকে, কোনো দুষ্কৃতিকারীকে পুলিশ ধরতে পারলো না। এটা পুলিশের ব্যর্থতা। পুলিশের উপর ভরসা তো রাখছি এতদিন, কিন্তু এখন তো আর রাখতে পারতেছি না, কেননা আজ অবধি যখন পুলিশ পদক্ষেপে নামলো না, কোনো আসামি এখন শনাক্ত করতে পারলো না। এটা তো যেহেতু একটা 2টা থানা, এখানে পুন্ডিবাড়ি থানা, কোতোয়ালি থানা, 2 জায়গার মাঝখানে ঘটনা, তার মধ্যে 2 জায়গার পুলিশ এখনো অবধি আসামি ধরতে পারলো না। এটা কি অবাস্তব? আগামী থেকে পুলিশের উপর কি করে ভরসা রাখবো? এটা যদি পুলিশের ব্যর্থতা হয়, সিবিআই আমাদের দরকার অবশ্যই হবে, সিবিআই আমাকে করতেই হবে। সিবিআই তদন্ত আমার একান্ত প্রয়োজন।
দেখুন, একটা কথা শুরুতেই বলে রাখা দরকার, পরিবার কি তদন্ত চাইবে সেটা একান্তভাবে তাদের বিষয়। আমাদের শুধু বক্তব্য একটাই যে দোষী যারা তারা যেন শাস্তি পায়। আমি এইখানে সলিল ভট্টাচার্যের কাছে আসব। গতকাল থেকে তদন্তের তাহলে কি এমন অগ্রগতি হলো সলিলরা যে সিবিআই এ রাজ্য প্রশাসনে পূর্ণ অনাস্থাটা সম্পূর্ণ আস্থায় বদলে গেল, এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য? সুব্রজিৎ, তোমার প্রশ্নের উত্তর তো তুমি নিজেই দিলে 1 সেকেন্ড আগে। দেখো, প্রথমে উনি যে প্রথমে যে আজকে যে প্রথম বক্তব্যটা দেখালেন, যেখানে উনি সিআইডি তদন্ত দাবি করছেন এবং বলছেন আমি মানসিকভাবে ভীষণই বিপর্যস্ত, ওনার কিন্তু ডিটারমিনেশন খুব ল্যাকিং। হোয়ারাস গতকাল যেটা বলেছিলেন সেটা কিন্তু খুব ফার্ম কনভিকশন নিয়ে বলছেন যে দুটো থানার মাঝখানের ঘটনা আজকে 3 দিন হয়ে গেল, পুলিশ কিছু করতে পারলো না। এটা অবশ্যই আমার সিবিআই চাই। এই যে ডিটারমিনেশন, এই যে মানসিক দৃঢ়তা ওনার, সেটা কিন্তু আজকের কিন্তু ওনার বক্তব্যের ল্যাকিং, গ্রসলি ল্যাকিং। সুতরাং এতেই বোঝা যাচ্ছে উনি কিন্তু টিউটর্ড। মা প্রতাপরায়কে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, যে নির্মমভাবে হত্যা করেছে, তারপরে তার মার যে এই বক্তব্য আজকের যে সিআইডি ইনভেস্টিগেশন চান, তাতে কিন্তু ওনার ডিটারমিনেশন ল্যাকিং। 1 2 নম্বর হচ্ছে, দেখো বিগত 40 দিনে 10 থেকে 11 জন তৃণমূল কর্মকর্তা বলো, নেতা বলো, কর্মী বলো, নৃশংসভাবে নির্মমভাবে, বর্ধমান বলো, তুমি বাঁকুড়া বলো, হুগলি বলো, ভাঙড় বলো, মুর্শিদাবাদ বলো, মালদা বলো, কুচবিহার বলো, একটার পর একটা মার্ডার হচ্ছে। সবগুলো অল মার্ডার কেসেস রিমেন আনডিটেক্টেড। একটা কেসও ডিটেকশন হয়নি কিন্তু এখন পর্যন্ত। সেই দুলাল সরকারের ঘটনা তোমার মনে আছে, আজও ওনার স্ত্রী কিন্তু বলছেন মাথাটা ধরা হলো না। মাথা যাকে উনি মিন করতে চাইছেন সে মাথা কিন্তু আজও অধরা। সুতরাং আমার মনে হয় যে ওনার যে বক্তব্য, মুখ্যমন্ত্রী জেলা শাসকদের বৈঠকে এই প্রশ্নটা তুলেছেন যে এত খুন হচ্ছে কি করে, থানাগুলো কি করছে, গোয়েন্দা সংস্থা কি করছে? হ্যাঁ, দেখো গোয়েন্দা সংস্থা কি করছে আর পুলিশ কি করছে সেটা তো বিগত এই 40 দিনে 11টা মার্ডার বলবে, এই মার্ডার বলবে। এবং এই মার্ডারের পরে ডিটেকশন কি আছে? ডিটেকশন নীল, ডিটেকশন 0, অধরা। যারা নৃশংসভাবে হত্যা করেছে, হত্যাকারীরা অধরা, তাদের এগেইনস্টে এখন পর্যন্ত কোনো পেনাল অ্যাকশন পুলিশ নিতে পারেনি। তাদের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে এখনো পুলিশ ব্যর্থ। চরম গাফিলতি, চরম ব্যর্থতা বলে আমি মনে করি। বেশ, আমি এখানে সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমাদের মূল প্রশ্নটা এটাই যে তৃণমূল শাসক দল, যেখানে তৃণমূল কংগ্রেসের সরকার, সেখানে দলীয় কর্মীদের, নেতাদের যদি নিরাপত্তা না থাকে, রাজ্যের সাধারণ মানুষ তাদের সুরক্ষা সুনিশ্চিত হবে কি করে? সলিলদে বলছেন যে একেবারে শিখিয়ে দেওয়া বুলি বলছেন, সিবিআই যিনি চাইছেন তিনি একদম চাপে পড়ে আজকে সিআইডি চাইছেন। না, গত কয়েকদিন ধরে বহু ঘটনা ঘটেছে, শাসক দলের নেতাকর্মীরা খুন হচ্ছে এবং প্রশাসনিক প্রধান দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, গতকাল প্রশাসনিক এসপি থেকে ডিএম থেকে সমস্ত উচ্চপদস্থদের সাথে সে আলোচনাও করেছে যে এগুলোকে কত তাড়াতাড়ি সতর্কভাবে আরো করতে হবে। এই যে 10-11 জন খুন হয়ে গেলেন গত 1.5 মাসে, একজন বিরোধী গ্রেফতার হয়েছে, সবই তো শাসক দলের সঙ্গে যুক্ত। আমি আবারও বলছি, আজকে আপনারা সিবিআই এর পরে কেন সিআইডি চেয়েছে? কারণ ওনার বাবা মার যা অবস্থা বা পরিবারের, স্বাভাবিক সিবিআই এর পারফরমেন্স আমরা সব থেকে ভালো দেখেছি। অভয়ার আরজিকর কাণ্ডে অভয়ার বাবা মার যে সিবিআই সম্পর্কে মন্তব্য অত্যন্ত আমাদের ভালো লেগেছে। রাজ্য পুলিশ করেছে, সময় দিন। এই যে বললো না, পুন্ডিমারি থানা, কোতোয়ালি থানা, যখন দুটো থানার মাঝামাঝি একটা কোনো ঘটনা ঘটে তখন 2 থানার কিন্তু একটা এরিয়া ভাগ থাকে, স্বাভাবিক কিছু সেগুলো টেকনিক্যাল ব্যাপার আছে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি নিশ্চিন্তে থাকুন, যারা এই কাজ করবে তৃণমূল করলে থাকছে কিনা একেবারে ভরা হাটে। আপনি খেয়াল করুন, একবার সিনারিওটা চিন্তা করুন। ভরা হাটে তিনি বাজার করতে গেছিলেন, সেখানে গিয়ে সবার চোখের সামনে হেলমেট পরে 2 জন এসে গুলি করে চলে যাচ্ছে এবং তারপর 5 দিন পরে একজনকেও ধরা কাউকে ধরতে পারছে না পুলিশ। তারপরে কেয়া ঘোষ বা এই রাজ্যের মানুষ কতটা নিশ্চিন্ত থাকতে পারে? এই অভয়ার কথা যখন উঠলই, অভয়ার সময় আমরা একটা কথা শুনেছিলাম সুব্রজিৎ, থ্রেট কালচার।
সেই থ্রেড কালচারের শিকার আমি দেখলাম এই শোকে বিহবল মা। উনি গতকাল আপনাদের বাইকটা দেখছিলাম 3 বার বলেছেন সিবিআই। উনি কিন্তু কোনো ভুলে বলেননি বা মানসিক কোনো চাপের পালাতে পারলে বাঁচেন। এতটা চাপ দেওয়া হয়েছে একটা সদ্য যা সন্তান হারিয়েছে সেই মাকে, যে পুলিশ অভয়ার মাকে মাটিতে ফেলে পেটাতে পারে সেই পুলিশ একটা খুনিকে ধরতে পারছে না। আর একটা শেষ কথা বলতে চাই, 10 জন তৃণমূল কর্মী খুন হয়েছে, পুলিশ এবং গোয়েন্দা দপ্তর শুধুমাত্র পিসি ভাইপো ছাড়া কারোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না। আর নির্যাতিতার মা বা খুন হয়ে যাওয়ার তৃণমূল কর্মীর মা হয়তো বুঝতে পেরেছেন যে সিবিআই আসলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের পুলিশেরই চামচা, কপি টু কপি করে। স্বাভাবিকভাবে সিবিআই আর সিআইডি দুটোই সমান। আমি বলছি দুটো মডেল আগের আলোচনায় ছিল, ডায়মন্ড হারবার মডেল, মহারাষ্ট্র মডেল, দুটোই কি এই ভুয়ো ভোটারের উপরে মডেল? এতদিন ধরে যদি নির্বাচন কমিশন বিজেপি সব জানতো তাহলে এতদিন কেন ডায়মন্ড হারবার এই ভুয়ো ভোটার নিয়ে কথা বলেননি? ফুয়াদ হালিম, প্রতিকুর রহমান না একের পর এক নির্বাচনে 700-র বেশি বুথে ছাপ্পা নিয়ে অভিযোগ করেছে। নির্বাচন কমিশন ততদিন ঘুমিয়েছিল। যখন রাহুল গান্ধী মহারাষ্ট্র মডেল নিয়ে প্রশ্ন তুললো তখন ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি মার্কেটে নেমেছে। থাকবে এই সংঘাতের জল গড়াবে কতদূর, এবং দ্বিতীয়ত কোচবিহারের এই ঘটনায় দোষীরা কতদিনে ধরা পড়বে। কিন্তু আমি আলোচনা এখানে শেষ করব।